বছরের পর বছর গাদা গাদা টেস্ট করে করে জাস্ট পাগল হয়ে গেছে। ডক্টর আমাকে বলেছিলেন আইভিএফ করতে। আমি ভেবেছিলাম এটা আমার লাস্ট অপশন। তোমরা অনেকেই জানতে চেয়েছো আমার পিসিওডি প্রবলেম নিয়ে, তো আমি যেগুলো ফেস করেছি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। তবে এটা প্রমাণ পেয়েছি ধৈর্যের ফল কিন্তু ভীষণ মিষ্টি হয়। হ্যাঁ, মন রে কৃষিকাজ জানো না, মনে রে কৃষিকাজ জানো না, এমন মানব জমি। ছাতা মাথায় দিয়ে এই যে মেহু হয়েছে কন্যা আমার হৃৎপিণ্ড তিরিং বিরিং করে, বৃষ্টি ভেজা পায়ে সামনে এলে হাই ফোটে কামিনী এই ভালোবাসাতে। সে সবসময় মায়ের কাজে হেল্প করতে এগিয়ে আসে। সারা দিন বৃষ্টি, সেই সকাল ভোর থেকে, সকাল বলবো না ভোর থেকে স্টার্ট হয়েছে। ঘরে একদমই ভালো লাগছে না, বেরোতে পারছি না, তাই ছাতা মাথায় দিয়ে এই যে মেহু ছাতা মাথায় দিয়ে মার মেয়ে দুজনে মিলে বেরিয়েছি, গাছপালা দেখছি আর বৃষ্টি দেখছি। হ্যাঁ, সেই বৃষ্টি থামার আজকে নামমাত্র নেই। হ্যাঁ ঠিক, এর হয়েছে সেই সকাল থেকে। সব কিনে দেবো তোমাকে। আচ্ছা, বাবা বেরোতে পারছে না বাড়ি থেকে, সেই থেকে বাবার পেছনে পড়ে রয়েছে। বাবা আমাকে খেলনা এনে দিচ্ছে না। দেখো বৃষ্টিতে ভিজে গাছগুলো এত ভালো লাগছে, কিন্তু এই যে মাটিগুলো এতটা ভিজে রয়েছে, মানে আগামী 7 দিন জল না দিলেও চলবে বৃষ্টি না হলেও। হ্যাঁ মাটি তো ভিজবেই, তুমি কিন্তু ভিজো না কি না, ঘরে থাকবে না। আমারও ভালো লাগছে না, ওর কথা কি বলবো। বৃষ্টি ভালো লাগে বলো, সব থেকে ভালো লাগে গাছ ফুল এইগুলো বৃষ্টিতে। আর আজকে তো তোমাদের সাথে কোনো ব্লগ শেয়ার করছি না, এই টাইমটা মেনলি আমি এতটাই ব্যস্ত থাকি, এই টাইমটা ক্যামেরা মানে মোবাইল অনই করতে পারি না। আজকে যেহেতু ব্লগ এডিট করা নেই, তাই ভাবলাম চলো এই টাইমটা একটু কাজে লাগাই, বাইরে ঘুরে আসার। দেখবে আমার ব্যালকনিতে আরো 2টো গাছ দিয়েছি। ওই দেখো আর একটা গাছ দিয়েছি নিচে। কি ভিজে গেল? ওটা কি? ওটা তোমার বালতি? আর ওটা বৃষ্টির জল, অসুবিধা নেই। আবার তুমি ছাতাটা নামাচ্ছ। ওর বালতিতে ওই জলটা ভরেছে, ব্যাস। চল অনেকক্ষণ হয়েছে। সে আর বলতে। তিরিং বিরিং তিরিং বিরিং, মধুর মধুর চাউনি রে তোর কন্যা আমার হৃৎপিণ্ড তিরিং বিরিং করে, মধুর মধুর চাউনি রে তোর কন্যা আমার হৃৎপিণ্ড তিরিং বিরিং করে, কন্যা গেলি কই। চলো এবার ঘরে চলো। সেই বৃষ্টি ভেজা পায়ে সামনে এলে হাই ফোটে কামিনী, আজ ভিজতে ভালো লাগে শূন্য মনে জাগে প্রেমের কাহিনী, রিমঝিমে ধারাতে চাই মন হারাতে, রিমঝিমে ধারাতে চাই মন হারাতে, এই ভালোবাসাতে আমাকে ভাসাতে, এলো মেঘ যে এলো ঘিরে বৃষ্টি সুরে সুরে শোনাই রাগিনী, আজ ভিজতে ভালো লাগে শূন্য মনে জাগে প্রেমের কাহিনী। এবার অনেক হয়েছে, এবার ঘরে চলো। আবার না, অনেক হয়েছে, চলো চলো। না চলো, তোমার গোদনকে বলো, সে গান গাইবে, আমি আর পারছি না। সে নাচু করবে আর আমাকে গান গাইতে হবে। চল চল চল। হ্যালো, তো আজকে তো সারাদিনই বৃষ্টি, মানে আজকে কখন বিকেল কখন সকাল দুপুর কিছু বোঝা যাচ্ছে না, সারাদিনই একই রকম। তো যাই হোক, বাড়ির ছোট্ট সদস্যকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, আর এখানে দেখো আমাদের খাবারটা নিয়ে নিয়েছি। আর আজকে তো আমি জানি ম্যাক্সিমাম বাড়িতে খিচুড়ি হচ্ছে, আর তার সাথে তো যার যেটা পছন্দ সেটা হচ্ছে। আর আজকে আমরা নিয়েছি খিচুড়ি, আর তার সাথে ইলিশ মাছ ভাজা আর আলুর দম। আজকে এটাই আমাদের লাঞ্চ। তো চলো এখন বেশি কথা না বলে আগে লাঞ্চটা করে। আমার একটা কাজ ছিল, একটা ব্র্যান্ড শ্যুট ছিল, আমি একটু কাজটা করছিলাম। মেহু ঘুমোচ্ছিল তখন, দুপুরে খাওয়া দাওয়ার পরে আমি কাজটা করে আমি ভাবলাম যে মেহু ঘুমোচ্ছে, ততক্ষণে আমি কাজটা করে ফেলতে পারবো, কিন্তু না, আমি পারিনি, আমি ব্যর্থ হয়েছি। আমার কাজের মাঝখানেই সে উঠে পড়েছে। এবার সে কি করছে আমি সেটা দেখাচ্ছি। সে শুনতে পেয়েছে যে তার কীর্তিকলাপগুলো আমি তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? জুতোগুলো এই যে সব নামিয়েছে, এখানে ছোট বড় সব জুতোগুলো রয়েছে, আমার এগুলো গোছানো হয়নি। সে তার মাকে হেল্প করছে, কারণ সে সবসময় মায়ের কাজে হেল্প করতে এগিয়ে আসে, কিন্তু হয় তার উল্টোটা।
সে যে এইভাবে এগিয়ে আসে আমার কাজে, এই জন্য আমি আপ্লুত একদম। এখন কিন্তু সে মন দিয়ে কাজটা করছে। ও মেহু, হ্যাঁ ওটা কোথায় রাখবো? ওটা তো তুমি পেয়ারে রাখছো না, যেটা যেখানে মনে হচ্ছে রাখছো, রাখো একটা জায়গায়। ও দেখো আবার ঝেপে বৃষ্টি এলো। তো এবার যেটা বলার, আগের দিনের ব্লগে তোমরা অনেকে আমার পিসিওডি প্রবলেম জেনে অনেকে অনেক কোয়ারিজ রেখেছো। তো আমি যতটুকু জানি আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব, তাতে যদি তোমাদের একটু হেল্প হয় আমার ভীষণ ভালো লাগবে। তো চলো আজকে আমি তোমাদেরকে পিসিওডি নিয়ে আমি কি প্রবলেম ফেস করেছি সেটা তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। সো হ্যালো, আশা করছি সবাই যে যেখান থেকে আমার ব্লগটা এই মুহূর্তে দেখছো ভীষণ ভালো আছো, সুস্থ আছো। আর তোমাদের সাথে আজকে আমি যেটা শেয়ার করতে যাচ্ছি সেটা হলো, আগের দিন আমি তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করেছিলাম, সেখানে তোমরা অনেকেই জানিয়েছিলে তোমাদেরও এই একই প্রবলেম রয়েছে। আর তোমরা আমি কিভাবে এই প্রবলেমটা ফেস করেছি তোমরা অনেকেই জানতে চেয়েছো। আর আজকে সংক্ষেপে আমি তোমাদের সাথে সেটাই শেয়ার করব। কারণ এই ব্যস্ততার মাঝে ডেলি ব্লগ করি যেহেতু, আলাদা করে কোনো ব্লগ বানিয়ে তোমাদের সাথে শেয়ার করা হয় না। অনেকদিন ধরে ভেবেছিলাম যে আমার এই জার্নিটা তোমাদের সাথে শেয়ার করব, বাট যে কোনো কারণবশতই হোক সেটা হয়ে ওঠেনি, আজকে করছি। তোমরা অনেকেই আমাকে সাজেশন দিয়েছো, তোমাদের নিজেদের ব্যক্তিগত মতামত দিয়েছো, তোমরা অনেকেই আমার লাইফস্টাইলে অনেক কিছু চেঞ্জ করতে বলেছো। তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা আমার এত ভালো চেয়েছো বা আমাকে নিয়ে ভেবেছো। সবার আগে সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো যেটা এবার আমি বলবো, আমার কাছে অনেকগুলো কোশ্চেন, তোমরা অনেকেই অনেক কিছু জানতে চেয়েছো আমার কাছে, তো আমি সেইগুলো আমার লাইফে যা যা হয়েছে আমি তোমাদের সাথে একটু শেয়ার করে নেবো। কি বলতো, এই প্রবলেমটা এমন একটা প্রবলেম যেটা বাইরে থেকে না একদমই দেখা যায় না। এটা মানে একটা মেয়ের সে নিজে ফিল করতে পারে যে সে কি কি প্রবলেম ফেস করছে। হয়তো তুমি ওয়েট গেইন করছো, খাচ্ছ না, তোমার মেজাজ খিটখিটে হয়ে যাচ্ছে, বাইরে তোমার সামনে যে আছে তোমাকে বলছে এই দেখো মনে হয় নিশ্চয়ই অনেক কিছু খেয়ে ফেলছে, এই জন্য হঠাৎ করে দেখো ওয়েট গেইন করে ফেলছে, আর এত মেজাজের কি আছে। না, অ্যাকচুয়ালি মেজাজটা আমি এই কারণে বলছি, প্রচন্ড পরিমাণে মুড সুইং হয়, মানে এই ভালো এই খারাপ। হয়তো দেখা যাচ্ছে একটু সামান্য ব্যাপারে হঠাৎ করে মেজাজ হারিয়ে ফেলবে, যে নিজের পরক্ষণে গিয়ে মনে হবে এটা কেন করলাম। তো সেই ক্ষেত্রে সামনের যে মানুষটা আছে সবসময় যে তোমাকে বুঝবে, তার দিক থেকেও সেও ভুল না, আবার তোমার দিক থেকে তুমিও ভুল না। এই প্রবলেমগুলো ফেস করতে হয়। তো আজকে আমি যে প্রবলেমগুলো ফেস করেছি সেগুলো তোমাদের সাথে চলো শেয়ার করে নেই। অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছো যে পিসিওডি অ্যাকচুয়ালি কি আর এটার সিমটম কি। আমি হয়তো নির্দিষ্ট টার্মগুলো বলে তোমাদের বোঝাতে পারবো না, তো আমি যতটুকু জানি সেইটুকু আমি আমার মতো করে তোমাদের বলতে পারি। আমি যত ডক্টর আমি দেখিয়েছি আমার লাইফে, প্রত্যেকের কাছ থেকে একটু 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 করে ধারণা নিতে নিতে আমি একটুখানি জেনেছি। সেটা হলো পলিসিস্টিক ওভারির ওপরে সিস্ট হয়, তো সেই ক্ষেত্রে এগ রিলিজ করার সময় প্রবলেম হয়ে যায়। নির্দিষ্ট সময়ে ওভারি থেকে কোনো এগ রিলিজ হয় না, আর সেই মুহূর্তেই ইররেগুলার ডেট স্টার্টিং হয়। আমি এই প্রবলেমটা প্রথম ফেস করেছিলাম ক্লাস 7-এ, ফার্স্ট টাইম আমার যখন আমার ডেটটা আসে তখন 6th মান্থ লেটে আসে, কিন্তু তখন এই ব্যাপারগুলো সবাই এত জানতেও না আর এত গুরুত্বও দেয়নি। তো সেই ক্ষেত্রে কি হয়েছে, তখন এই প্রবলেমটাকে আস্তে 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 গ্রো করতে দেওয়া হয়েছে। এই প্রবলেমটা ক্লাস 7 থেকে মাঝখানে অনেকটা পিরিয়ড পরে, মানে ওই ডেট এদিক ওদিক আমি ডক্টর দেখাতাম, কিন্তু কোনো মানে রেজাল্ট বলবো জিরোই। একটাই কথা, আমি যখন গিয়েছিলাম ডক্টর দেখাতে তখন আমার ওয়েট ছিল ক্লাস 9-এ আমার 44 কেজিস, ঠিক আছে, আমার খুব ভালো মতন মনে আছে। তখনও আমাকে বলা হয়েছিল আরও ওয়েট কমাতে হবে না। মাঝে এমনও হয়েছিল যে আমি খাওয়া দাওয়া পুরো ছেড়ে দিয়েছিলাম, মানে আমাকে যেভাবেই হোক ওয়েট কমাতে হবে, ডক্টর বলেছেন। আমরা ডক্টরের কাছে কি যাই যে একটা মেডিসিন প্রেসক্রাইব করবে, সেটা খাবো আর একদম সেরে উঠবো। একদমই এটা হয় না এই ক্ষেত্রে একদমই হয় না। এই ক্ষেত্রে তোমাকে গভীরভাবে মনোযোগী হতে হবে তোমার প্রপার লাইফস্টাইলের দিকে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে কি করতে হবে, একটু বেশি কেয়ার করতে হবে নিজেকে। আমার খুব প্রবলেম হয়েছিল আমার উচ্চ মাধ্যমিকের সময়। আমি পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকতাম, তাই পড়াশোনার দিকে এতটা মনোযোগ দিতে হয় যে নিজের এইসব দিকে খেয়াল রাখা যায় না। আমি একদম শুরু থেকেই শুরু করছি যেহেতু, তাই প্রপার গল্পটাই আমি তোমাদের সাথে করছি। আমার যখন আমি কলেজে উঠলাম তখন ফার্স্ট ইয়ারে আমার ভয়ানকভাবে আমার ওয়েট গেইন হয়ে গেল। মানে এমনভাবেই হলো, মানে দেখবে একটা ফ্যাট হওয়া,
ফ্যাট হলেই কিন্তু সে আনফিট একদমই নয়, আমি সেটা মনে করি না। ফ্যাটি যারা একটু হেলদি ফিগার তারাও কিন্তু অনেকে ফিট থাকে তাদের মতো করে। কিন্তু আমার ক্ষেত্রে কি হয়েছিল, আমার এই মুখগুলো ফুলে গেছিল, আমাকে দেখেই মনে ছিল যে আমার কোনো একটা রোগ হয়েছে, আমি ফুলে যাচ্ছি। তো তখন আমি প্রচন্ড পরিমাণে ভেঙে পড়েছিলাম কলেজ লাইফে। প্রচুর ডক্টর দেখিয়েছি, বিশ্বাস করো, এত এত ফাইল, এত এত টেস্ট, ইউএসজি, এমন কোনোদিন কোনো নেই যে আমি মেডিসিন নিতাম না। মেডিসিন নিয়ে নিয়ে আমার যেহেতু হরমোনাল ইমব্যালেন্সের জন্য ব্যাপারগুলো হয়, সেই ক্ষেত্রে কি হলো, আমার চুল পুরো অর্ধেক হয়ে গেল, অর্ধেকের অর্ধেক, মানে এত এত চুল উঠতো। এটা একটা বড় প্রবলেম। তো যাই হোক, তখনও ওই মেডিসিন নিতাম, আর তখন ডক্টরের সেই একই কথা, যেটা ওয়েট লস আর প্রপার লাইফস্টাইল। আমি টানা 10 বছর আমার এত কষ্ট করেছি, আমি জানো না। আমি তখন বাইরের কোনো খাবার খেতাম না, খেলেও হয়তো এইটুকু এক দানা মতো। শুধু বাইরের খাবারের মধ্যে আমার মনে আছে আমি শুধু ফুচকাটা খেতাম, আর তাছাড়া সব স্টপ, মানে আমি কিচ্ছু খেতাম না। আমি ইয়োগা জয়েন করি, জিমে ভর্তি হয়েছিলাম, সেটাও কন্টিনিউ করি, আর সেগুলো বাড়িতেও করতাম। যখন পরীক্ষার জন্য যেতে পারতাম না কিছুদিন, সেটা পরীক্ষার মধ্যেও আমি বাড়িতেও করতাম। ইভেন বাড়িতে হয়তো দেখা যাচ্ছে ভাত সবাই খাচ্ছে, আমি একদম ভাতটা খেতাম না। তারপরেও আমার কিন্তু ঠিকঠাক হয়নি। ঠিক আছে, কখন গিয়ে এটা মারাত্মকভাবে তোমাকে ইফেক্ট করবে, যখন তুমি বেবি প্ল্যানিং করবে। তো অনেকেই আমাকে তোমরা প্রশ্ন করেছো যে তুমি কিভাবে পিসিওডি নিয়ে বেবি প্ল্যানিংটা করলে, বা তোমার কি করে বেবি হলো পিসিওডি নিয়ে। এমন অনেকে আছে পিসিওডি নিয়ে তাদের কোনো সমস্যা হয় না, 2-1 দিন এদিক ওদিক ডেটটা হয়, তাছাড়া সব ঠিকঠাক হয়, ওটাও এক টাইপের পিসিওডি। কিন্তু পিসিওডি আবার যে কোনো রোগের একটা মানে ফার্স্ট স্টেজ, সেকেন্ড স্টেজ, মানে একটা থাকে তো ধাপ। তো সেরকম পিসিওডি যখন প্রচন্ড পরিমাণে ভয়াবহ বাজে অবস্থায় যায়, তখন গিয়ে এই এত প্রবলেমগুলো এসে জোটে। তো সেই ক্ষেত্রে আমারও খুবই বাড়াবাড়ি হয়ে গেছিলো, যেহেতু আমার প্রথম থেকেই একদম ডেটটাই ইরেগুলার। তো সেই কারণে আমার এই যখন আমি 2017-তে বেবি প্ল্যানিং করি, মানে আমি বিয়ের পরেও পড়াশোনা করেছি সেহেতু আমি পড়াশোনা কমপ্লিট করে আমি বেবি প্ল্যানিং করি। তোমরা অনেকে এটাও জানতে চেয়েছো। এবার তোমাদের বলে রাখি যে আমি একটা সময়ে প্রচুর ভিডিও দেখেছি অনেকের, আর সেখান থেকে আমি আশ্বস্ত হয়েছি। আর আজকে আমার এই ভিডিও করার একটাই উদ্দেশ্য, একজনেরও উপকারে আসে আমার এই ভিডিওটা। তো সেই ক্ষেত্রে সেটা আমার খুব বড় পাওয়া হবে, কারণ আমি চাই এরকম অনেক মায়েরা আছো যারা মানে নিজেরা কুকড়ে কুকড়ে কেঁদে বেড়াচ্ছ রোজ, যে হচ্ছে না, পারছি না। একদমই এটা করো না। এটা করলে না তুমি আরো তোমার যে ডেস্টিনেশন সেখান থেকে আরেকটু পিছিয়ে যাবে। তার কারণ তোমাকে হাসি খুশি থাকতে হবে, তোমাকে ভালো থাকতে হবে। তুমি মাথাতেই আনবে না যে তোমার ইরেগুলার ডেট আছে, বা তুমি কিছু ট্রাই করছো তুমি পাচ্ছ না, একদমই এটা ভাববে না। আমি যবে থেকে না এইগুলো থেকে দূরে আস্তে আস্তে সরতে শুরু করলাম, জানি এটা যতই আমি তোমায় বলি না কেন, তোমার হয়তো মনে হচ্ছে যে না আমি এটা কি করে করব, এটা সম্ভব না। কিন্তু তুমি যতটা পারবে ভালো থাকার চেষ্টা করো। এক্ষেত্রে কি হয়, সামনে তোমার আশেপাশে যারা আছে তাদেরকেও একটু সাপোর্টিভ হতে হয়। সব ক্ষেত্রে হয় না জানি, তবে একটা জিনিস মাথায় রাখবে, নিজের লড়াইটা না শুধুমাত্র নিজেরই হয়। তোমার আশেপাশে অনেকে তোমায় সাপোর্ট করবে, অনেক ভালো ভালো কথা বলবে, কিন্তু তোমার লড়াইটা তোমাকে নিজেকে লড়তে হবে, নিজেকে শক্ত হতে হবে, আর নিজেকে সামনের দিকে এগিয়ে চলতে হবে। ধৈর্য ধরে মাথা ঠান্ডা রেখে হাঁটাই কিন্তু এই প্রবলেমের বেস্ট সলিউশন, এটা মাথায় রাখবে। এবার যেটা হলো সেটা হলো, আমি তো 2017 থেকে বেবি প্ল্যানিং করেছি, কিন্তু ঠিক সেই টাইমটাতেই প্রচন্ড পরিমাণে মাথায় কি বলবো বাজ পড়ার মতো, যে প্রচুর ফেল করেছি করে যখন দেখছি যে কিছুতেই কোনো কাজ হচ্ছে না, বার আশাটা যখন বারবার ভঙ্গ হয়, আশায় থাকছি আর আশা ভাঙছে, তখন মনের অবস্থাটা ঠিক কেমন হয় এটা আমাকে নতুন করে তোমাদের বোঝাতে হবে না, বা কমেন্টও করতে হবে না, কারণ এটা আমি আমার জীবন দিয়ে জানি। আর এর ফলাফল যে খুব একটা ভালো ছিল তাও নয়। তো যাই হোক, লাইফ পার্টনার অবশ্যই ভীষণ সাপোর্টিভ হওয়া প্রয়োজন, সেটা না হলে কিন্তু একার লড়াইটা করাটা খুব ডিফিকাল্ট হয়ে যায়। কারণ যতই আমরা একা লড়াই করি না কেন, আমাদের বাহুবলটা ভীষণ প্রয়োজন, আর এই বাহুবল আমাদের প্রিয়জন, এরাই আমাদের কিন্তু শক্তি। এই শক্তিটা যদি আমরা না পাই তাহলে তো সম্ভব না। সেক্ষেত্রে অবশ্যই এই শক্তির প্রয়োজন লড়াই করার।
তো 2020-তে ফার্স্ট আমি চেন্নাই যাই, আর আমি প্রিপারেশন নিয়েই গেছিলাম যে যেহেতু অনেকবার অনেক কিছু করে ফেলেছি, তো সেই ক্ষেত্রে আমাকে এর আগেও 2020-র আগের কথা বলি, তখন কিন্তু আমাকে প্রচুর ডক্টর বলেছেন আইভিএফ আইভিএফ আইভিএফ, কিন্তু আমি কখনোই ওই বাঁকাভাবে যেতে চাইনি। আমি সবসময় ভেবেছি যদি আরেকটু ধৈর্য ধরে যদি মানে সোজাসুজি যদি একটু সরলভাবে যদি কিছু হয়, তো সেই ক্ষেত্রে আমি প্রচুর ধৈর্য ধরেছি, প্রচুর মানে প্রচুর, মানে প্রচুর খারাপ সময় দেখেছি আমি, ঠিক আছে। 2020-তেই আমি যখন চেন্নাইয়ে যাই, বিনুতা অরুণাচলম ম্যামের সাথে আমার মানে এখান থেকেই কন্ট্যাক্ট করে যাইনি, ওখানে গিয়ে অনেক ডাক্তার আমাকে সাজেস্ট করেন যে বিনুতা ম্যাম ভীষণ ভালো এই ব্যাপারে, গাইনোকোলজিস্ট, তো আমি যাতে ওনার সাথে কনসাল্ট করি। তো সেই ক্ষেত্রে আমার বিনুতা ম্যামের সাথে পরিচয় হয়, আর বিনুতা ম্যাম আমার এই দীর্ঘ 5-6 বছর আর তার আগেরও প্রায় 10-12 বছর আগের রিপোর্টগুলো দেখেন এবং আমাকে সাজেস্ট করেন যে তুমি তো প্রচুর মেডিসিন নিয়েছো, প্রচুর কিছু করেছো, প্রচুর টেস্ট করেছো, কিন্তু তোমাকে এখন যেটা করতে হবে সেটা হলো একটা ল্যাপ্রোস্কোপি করতে হবে। তো এটা ল্যাপ্রোস্কোপি করার কথা শুনেই কিন্তু আমি প্রচন্ড ভয় পেয়ে গেছিলাম যে এটা আবার কি। আমি যতটা ভয় পেয়েছিলাম এটা ঠিক তার উল্টোটা, ঠিক আছে। অনেকে হয়তো এই ল্যাপ্রোস্কোপির কথা শুনে ভয় পেয়ে যাও, একেবারেই ভয় পাওয়ার কিছু নেই। 2020-তে ম্যামের কথা শুনে আমি আমার ল্যাপ্রোস্কোপিটা করাই চেন্নাইতেই। আমি যেহেতু সব প্রিপারেশন নিয়েই গেছিলাম যে ওখানে আমাকে যেমনভাবে বলবে আমি তেমনটাই করব। তো ল্যাপ্রোস্কোপি একটা ভীষণই মাইনর একটা ওটি, জাস্ট যেদিন তুমি করাবে সেই দিনই তোমাকে ডিসচার্জ করে দেবে, একদম ভয়ের কিছু নেই এটা। তবে যেহেতু ফার্স্ট টাইম আমি ওটি রুমে ঢুকেছিলাম আর ভীষণ ভয় পেয়ে গেছিলাম। তোমরা অনেকেই ল্যাপ্রোস্কোপির সাথে পরিচিত, আবার অনেকেই ল্যাপ্রোস্কোপির সাথে পরিচিত নয়। এটা ভীষণই একটা সামান্য একটা ওটি, যেটা ওই সিস্টগুলোকে জাস্ট একটা যে কোনো মেশিনের মাধ্যমে, আমি অত কিছু বলতে পারবো না, যাই হোক ওটাকে বার্ন করে দেয়, ঠিক আছে, মানে একটা রিলিজ হওয়ার জায়গা করে দেয়। আমি সহজভাবে তোমাদেরকে যতটুকু আমি জানি বললাম। তো সেই ক্ষেত্রে আমি তারপর থেকে আমি ভীষণ ভালো ছিলাম। ল্যাপ্রোস্কোপি করার পর আমি পুরো টানা 1 বছর ভীষণ ভালো ছিলাম। কখনো কখনো না মেডিসিনে কাজ হয় না, তখন এই ল্যাপ্রোস্কোপি করাটাই কিন্তু বাধ্যতামূলক, করতেই হয়। সেই ক্ষেত্রে কিন্তু ফলাফল ভালোই হয়। অবশ্যই সেটা তোমার ডক্টর তোমাকে সাজেস্ট করবে। আমার ক্ষেত্রে যেটা হয়েছে তোমার ক্ষেত্রে যে সেটাই হবে তার কোনো মানে নেই। আমি ভয় পেয়ে গেলেও যখন আমার আশেপাশে আরো ছোট ছোট বাচ্চা মেয়েদেরকে দেখলাম যে তারাও ল্যাপ্রোস্কোপি করাচ্ছে, সেই ক্ষেত্রে কিন্তু আমার ভয়টা অনেকটাই কেটে গেছিল। কারণ এটা শুনে হয়তো ভয় লাগতে পারে, কিন্তু একেবারেই ভয়ের কোনো ব্যাপার। আর অবশ্যই যদি ল্যাপ্রোস্কোপি করাতেই হয়, সেই ক্ষেত্রে তোমাদের ডক্টরের সাজেশন অনুযায়ী খুব ভালো জায়গা থেকেই করাবে। এটা ভীষণ কম সময়ের আর নর্মাল হলেও ভীষণ সেন্সিটিভ, তাই কারণ সেই জন্যই আমি বলছি যে তোমাদের ডক্টরের সাজেশন অনুযায়ী খুব ভালো জায়গা থেকে করালে এটা ভীষণ ভালো হয়। এই রাস্তা ঠিক হওয়ার পরে আবার কি প্রবলেম চলে আসলো জানি না, আমাদের মতন করে আমরা ট্রাই করছিলাম। তো তারপরে আবারও সেই আশা ভঙ্গ হয়ে গেল। কিন্তু সেই তখন বারবার তো চেন্নাই, আমার এখান থেকে বারবার চেন্নাই ছুটে যাওয়া সম্ভব নয়। তখন ম্যামকে আবার ভিডিও কনফারেন্সে কনসাল্ট করলাম ম্যামের সাথে। তো তখন ম্যাম আবার কিছু মেডিসিন দিলেন, কিন্তু আমার যেটা মনে হয়েছিল যে আমার প্রপার সামনাসামনি এমন একজন থাকুক যাকে আমি সব সময় পাবো, কারণ ম্যামকে সবসময় তো পেতাম না ভিডিও কনফারেন্সে। তো আমি এখানে আমার এক পরিচিত, আমাদের দুজনারই পরিচিত একজন বন্ধুর মাধ্যমে আমরা ডক্টর পি.কে. রয়, কৃষ্ণনগরেই বসেন উনি, মানে ওনার নাম যতবারই আমি নিই আমার কাছে উনি ভগবান সমতুল্য, ঠিক আছে। তো ওই বিনীতা ম্যাম আর এই ডক্টর পি.কে. রয়, প্রমোদ কুমার রয় আমার জীবনে আমার ভগবান সমতুল্য, মানে আমি এই দুজনকে আমি কোনোদিনই ভুলবো না। তো তখন আমি ডক্টর পি.কে. রয়ের কাছে যাই, আর উনি আমাকে কিছু মেডিসিন দেয়, আর ঠিক তার 1 থেকে 2 মাসের মাথায় আমি দারুণ আনন্দের, মানে আমার আশা এবার আর বিফলে যায় না, আমার আশাটা এবার আশার ফল ভীষণ ভালো হয়, সেটার ফলাফল তোমরা দেখতেই পাও। ভীষণ খুশি হয়ে যাই। আর ওই দিনটা আমার কাছে যে এতটা আনন্দের ছিল। তো আমার জার্নিটা কিন্তু সহজ ছিল না, ভীষণই কঠিন, ভীষণই এবড়ো খেবড়ো, তার মধ্যে দিয়ে ধৈর্য সহকারে থেকেছি। আর সব থেকে বড় ব্যাপার হলো আমরা ভোলানাথের ব্লেসড চাইল্ড, যে যার কারণে
আমাদের এতদিনের ফাইট সাকসেস হয়েছে। মানে সত্যি এটা ব্লেসড না হলে হয় না। আমি ভগবানকে ভীষণ মানি। আমি জানি যে আমি আজকে যেটুকু যা যা করছি না কেন ভগবানের আশীর্বাদে আমি মানি। আমি কাউকে আঘাত করে বা কিছু করে বলতে চাইছি না, অনেকের এটাতে দ্বিমত হতে পারে, তবে আমি যতটুকু মানি আমি সেইটুকুই তোমাদের সাথে শেয়ার করি। তোমরা নিশ্চয়ই ব্লগ দেখে বুঝতে পারো যে আমি কখনোই বলি না যে এটা একেবারেই সম্ভব না বা এটা হতে পারে না। আমার জীবনে যতটুকু হয়েছে আমি ততটুকুই তোমাদের বলতে পারি যে ভগবান ছাড়া না কোনোদিন কোনো কিছু হয় না। আর ধৈর্য, ভগবান, কর্ম সবকিছু মিলেই একটা ফলাফল পাওয়া যায়। এই এত কিছু না হলে শুধুমাত্র ফলাফল তো হয় না, সবকিছুই লাগে। তো যাই হোক, আমি আমার জার্নিটা তোমাদের সাথে শেয়ার করতে পেরে আমার খুব ভালো লাগছে। আর আমি জানি না যে তোমরা আমার এই গল্পের সাথে তোমাদের গল্পটা কতটা মেলাতে পারছো, কারণ প্রত্যেকের প্রবলেম আলাদা, প্রত্যেকের সলিউশন আলাদা, প্রত্যেকের উপসর্গ আলাদা হয়। সবার ক্ষেত্রে কিন্তু একই রোগের একই ওষুধ হয় না, কারণ প্রত্যেকের বডি আলাদা, তো সেই ক্ষেত্রে তাদের চিকিৎসাটাও আলাদা হয়। আমি শুধু আমারটুকুই বলতে পারলাম, যেটুকু পারলাম অল্প করেই তোমাদেরকে বললাম। তারপরেও যদি কোনো রকম কোনো প্রবলেম তোমাদের থেকে থাকে অবশ্যই বলো, আমি আমার ব্লগে তোমাদেরকে যতটুকু পারি হেল্প করার চেষ্টা করব। আমাকে অনেকেই সাজেস্ট করেছো যে পিসিওডি হলে বাইরের খাবার তুমি যেগুলো খাচ্ছ সেগুলো একেবারেই খাওয়া উচিত না, মিষ্টি খেও না, এই রাতে ঠিকঠাকভাবে ঘুমাও না কেন, ঘুমিয়ে পড়ো। অ্যাকচুয়ালি কি বলতো, জীবনে যখন একটা ছোট্ট প্রাণ আসে না তখন ফার্স্ট প্রায়োরিটি সে হয়ে যায়। আমি এমন একটা সময় গেছে যে একবার আমার মনে আছে আমার টানা 15 দিন 16 দিন জ্বর ছিল, আমি তাও কোনো অ্যান্টিবায়োটিক ওষুধ নিতে পারিনি, কারণ সেই টাইমটায় আমি একটা প্রপার প্ল্যানিংয়ের মধ্যে ছিলাম। আর শুধুমাত্র আমি প্যারাসিটামল ছাড়া সেই মুহূর্তে কিচ্ছু খেতে পারিনি, এতটা কষ্ট পেয়েছিলাম। কারণ কি বলতো, এই দিনগুলো তো সবাইকে সবকিছু তো দেখানো সম্ভব নয়। বিশ্বাস করো, যখন আমি প্রেগনেন্ট হয়েছিলাম না, আমার মনে হতো কি আমি সব খাবো, কিন্তু যদিও আমি খেতে পারতাম না, তখন বমি হয়ে যেত। আমার প্রচণ্ড বমি হয়েছে আমার প্রেগনেন্সি টাইমে, প্রচণ্ড বমি হয়েছে। আমি খেতাম, খেতে উঠতে না উঠতেই আমার বমি। ইভেন আমার যখন আমার মনে আছে, আমার যখন ডেলিভারির আর মাত্র কয়েকদিন আছে তখনও আমি বমি করে গেছি, এতটাই বাজে অবস্থা হয়ে যেত আমার। তো যাই হোক, এই যে প্রপার লাইফস্টাইলটা না, এটা বলাটা খুব সহজ যে এটা করতে হবে, কিন্তু এই কিছু থেকে দূরে থাকাটা খুব কঠিন। আমার লাস্ট 2015 থেকে 2021 পর্যন্ত 6 বছর, তার আগের যুদ্ধর কথা তো ছেড়েই দিলাম, 2015 থেকে 2021 পর্যন্ত আমরা যে লড়াইটা করেছি, অভি হয়তো সবসময় আমার সাথে ছিল, কিন্তু আমি যে প্রবলেমগুলোর মধ্যে দিয়ে কাটিয়েছি, আমি যে সিচুয়েশনের মধ্যে দিয়ে কাটিয়েছি, এইগুলো না একটা মেয়েই বুঝতে পারে, অন্য কেউ বুঝবে না। ধরো কোথাও বাইরে কোনো জায়গায় একটা অনুষ্ঠান বাড়িতে গেছি, কি ব্যাপার এখনো সুসংবাদ আসছে না কেন, ঠিক আছে, এই প্রবলেমগুলো আর কতদিন দুজনকে দেখবো, আর কতদিন এইভাবে চলবে। মানুষ যেমন প্রত্যেকটা আলাদা, প্রত্যেকের প্রবলেমগুলোও আলাদা, তবুও আমরা হাসি মুখে সবসময় থাকার চেষ্টা করি, যেটা উচিত, ভালোভাবে থাকা। কারণ এই তো জীবন, এখনই জীবনের অনিশ্চিত, কখন আছি কখন নেই কিছুই জানি না। তাই যতটুকু সময় থাকবো একে অপরকে সম্মান করে ভালোবেসে, আমার মনে হয় সেটাই উচিত। অনেকেই আঘাত করে কথা বলতে পছন্দ করে, কেউ কেউ আঘাতটা নিতে পারে, কেউ কেউ নিতে পারে না, নিজের মতো করে নিজের মনে কুঁকড়ে থাকে। কিন্তু একেবারেই আঘাত করে কথা বলা ঠিক নয়, বা কারোর পার্সোনাল ব্যাপারেও হঠাৎ করে ভিড়ের মাঝে বলাও ঠিক না। হয়তো তার কোনো প্রবলেম আছে, হয়তো বা এই শারীরিক কোনো প্রবলেম না থাকলেও অন্য কোনো প্রবলেম আছে। অনেকেই কমেন্ট করেছো যে বাবা প্রজাপতি ঘরের মধ্যে কোথা থেকে চলে এলো। তো আগের দিন তোমরা অনেকেই কমেন্ট করেছো যে বিনুতা ম্যাম কোথায় বসেন। আমি তোমাদেরকে ডিটেলসটা দেখো, আমার ডেসক্রিপশনে ফোন নাম্বার আর তোমার অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি, অবশ্যই দেখে নিও। আর মেহুকে 6 মান্থস টোটালি এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং করিয়েছি, তো সেই ক্ষেত্রে একটা ভয় কাজ করতো যে ওকে খাওয়াতে পারবো তো সেই কারণে আমি খাওয়াটা আমি একদমই কমাতে পারতাম না। আমি বাইরের খাবার পুরোপুরি পোস্টপার্টাম পিরিয়ডে বাইরের খাবার টানা 7 মাস, যতদিন মেহু এক্সক্লুসিভ ফিট করেছে, টানা 7 মাস আমি বাইরের কোনো খাবার খাইনি। তারপরে মেহুর অন্নপ্রাশনের পরে আমি আস্তে আস্তে একটু ফুচকা খাওয়া স্টার্ট করি, তারপর একটু পকোড়া, বাইরের খাবারের প্রতি যেহেতু লোভ তো ছিলই, বুঝতেই পারছো, তো সেই ক্ষেত্রে আমি একটু একটু করে খাওয়া দাওয়া স্টার্ট করি, খাই। আর তারপরে রাতের পর রাত জেগেছি,
আর মেহুর ঘুম প্রচণ্ড কম প্রথম থেকেই, যারা ব্লগগুলো দেখেছো জানোই যে ভোর রাতও হয়ে গেছে তাও এক একদিন ঘুমায়নি। তো সেই ক্ষেত্রে আমার লাইফস্টাইলটা আমি কিছুতেই আমার দিকে ফিট রাখার জন্য কখনোই চেষ্টা করতে পারিনি সেই টাইমটা। এখন মেহু একটু একটু করে বড় হচ্ছে, আস্তে আস্তে করে ওর হ্যাবিটগুলো, ওর রুটিনগুলো চেঞ্জ হচ্ছে, তার সাথে তাল মিলিয়ে আমি একটু ভালো থাকার চেষ্টা করছি। ঠিক সেই সময়ই হঠাৎ করে আবার ক্লান্তি, শরীরে একটা ক্লান্তি, সবসময় ভালো লাগে না, এটা বুঝতে পারছি যে যাদের পিসিওডি আছে তাদের একটা রেগুলার চেক আপে সারা জীবন থাকতে হয়। আর হ্যাঁ, আমি তো তোমাদেরকে বলিনি আমার থাইরয়েডও আছে। তো এই যে এত কিছু নিয়ে চলা, তার সাথে একটা বেবিকে সামলে, আমি যেহেতু এখন আমার ব্লগিং এর কাজটা করি মানে প্রপারলি, এই পুরো সার্কেলটা যে থাকে, মানে আমি করছি জিনিসগুলো, আমি বুঝতে পারছি যে আমার নিজের জন্য সময় আমার হাতে কতটা কম। তবে আমি এটা জানি যে আমাকে ভালো থাকতে হবে, আর কারণ আমি ভালো না থাকলে মিহুকে আমি ভালো রাখতে পারবো না। সেই কারণে আমাকে ভালো থাকতে হবে, কারণ নভিকেও আমাকে ভালো রাখতে হবে। তো সেই কারণে আমার নিজের প্রতি আমাকে যত্নশীল হতে হবে। আর আমি আমার লাইফস্টাইলটাকে একটু অন্যরকম করার চেষ্টা করছি, সেটা তোমাদের সাথে পরে শেয়ার করবো অন্য কোনো একদিন। চলো আপাতত যেটুকু বললাম অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের, আমার গল্পের সাথে তোমাদের গল্প কতটা কারোর যদি মিলে থাকে অবশ্যই জানিও, আর তোমাদের কতটা উপকারে এলো অবশ্যই জানিও। আর কোনো কোশ্চেন থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, নেক্সট কোনো একটা ব্লগে অবশ্যই তোমাদের রিপ্লাই দেবো। তো চলো আপাতত এখানেই বিদায় নিচ্ছি। আমি গান করব, তুমি একটু এক্সপ্রেশন দেবে, ঠিক আছে? বলো তো আরশি তুমি মুক্তি দেখে, যদিও কাজল আমি পড়িনি, যদিও কবরে আজ বাঁধিনি, তবু বলো তো রূপসীকে তোমার চোখে, বলো তো আরশি তুমি মুক্তি দেখে, বলো তো আরশি তুমি মুক্তি দেখে। এই যে আমার রূপসী, আমার চোখে রূপসী। গান মনে কিছু কাজ জানো না? হ্যাঁ, মন রে কৃষি কাজ জানো না? মনে রে কৃষি কাজ জানো না, মনে রে কৃষি কাজ জানো না, এমন মানব জমি রইল পথে, আবাদ করলে ফল তো সোনা, মানব জমি রইল পথে, আবাদ করলে ফল তো সোনা, মনে রে কৃষিকাজ জানো না, মনে রে কৃষিকাজ জানো না। তোর জন্য মনে হচ্ছে আমাকে আবার গান শিখতে হবে, জানিস তো। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, সবাই হাত জোর করে নম করো, জয় ভোলানাথ। ওরে বাবা রে, নাও অভি, দেখো তোমার কালিমা চলে এসেছে, দেখেছ? ছোট্ট কালিমাকে নিয়ে চলে যা